মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী 24শে মে ভারত সফরে যাচ্ছেন, এমন খবর আমরা গত 10ই মের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। তবে নতুন এবং সবচেয়ে চমকপ্রদ খবর হলো দিল্লি সফর শেষে মার্কো রুবিও একদিনের ঝটিকা সফরে কলকাতাও যেতে পারেন। যদি তিনি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সফরে যান, তবে সেটি হবে হিলারি ক্লিন্টনের পর দীর্ঘ 14 বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কলকাতা সফর। ঘটনা কিন্তু এখানেই শেষ নাই। গত 12ই মে বেশ নাটকীয়ভাবে এবং প্রথা ভেঙে গুয়াহাটিতে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। এ নিয়ে ভারতের কূটনৈতিক পাড়ায় এখন তুমুল শোরগোল আর চুল চেরা বিশ্লেষণ চলছে। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসনের কাছে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলো হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? অথচ 2012 সালের সফরে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতা গিয়েছিলেন। মমতা ব্যানার্জির সাথে তিস্তা চুক্তি নিয়ে মধ্যস্থতার চেষ্টাও করেছিলেন। তাহলে মার্কো রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় কেন পা রাখছেন না? তবে কি মার্কিনীদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব কমে যাচ্ছে, নাকি 2026-এর নির্বাচনের পর গঠিত ঢাকার নতুন সরকারের কাছ থেকে ইতিমধ্যেই বিলিয়ন ডলারের বাণিজ্যিক ও সামরিক সুবিধা নিশ্চিত করে ফেলেছে ট্রাম্প প্রশাসন, যার কারণে আলাদা করে ঢাকা আসার আর প্রয়োজন দেখছে না রুবিও? নাকি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশের চাইতেও ভারতের এই সীমান্ত রাজ্যগুলোকে এখন বেশি ট্রাস্ট করছে ট্রাম্পের পররাষ্ট্র দপ্তর? নাকি বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া চুক্তি করতে পারলে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোই এখন ট্রাম্পের পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে বড় কনসার্ন হয়ে গেছে? প্রশ্ন উঠছে, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের আসল ছকটাই বাকি। দীর্ঘ 14 বছর পর মার্কিন কূটনীতির এই আকস্মিক ইউটার্ন এবং সীমান্ত রাজ্যগুলোর দিকে ট্রাম্প প্রশাসনের এই বিশেষ নজরদারির পেছনের আসল রহস্য কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট হিসেবে মার্কো রুবিওকে বলা চলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে শক্তিশালী ক্যাবিনেট মন্ত্রী। ক্ষমতার প্রোটোকলে চতুর্থ স্থানে থাকলেও মার্কিন বিশ্ব রাজনীতি ও কূটনীতির কারণে তার পদটি অত্যন্ত প্রভাবশালী। মার্কিন পররাষ্ট্রনীতি, বিশেষ করে চীনকে প্রতিহত করা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট সামলানোর পুরো চাবিকাঠি মার্কো রুবিওর হাতে। ট্রাম্পের প্রশাসনে তার কথার ওজন অনেক বেশি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই মার্কো রুবিও আগামী 24 থেকে 26শে মে ভারত সফরে যাবেন। দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দিবেন। তার মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো থাকছে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতকে নিয়ে গঠিত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনও থাকছে। ইরান যুদ্ধের আবদে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য এই সম্মেলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। কূটনীতিকদের মতে রুবিওর এই আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরেই নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। দৈনিক আনন্দবাজার সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি সফরের ফাঁকেও রুবিও একবার কলকাতা ছুঁয়ে যাবেন বলে মার্কিন সূত্র দাবি করছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা মার্কো রুবিওর এই সফরকে প্রতীকী অর্থে রামের বনবাস থেকে ফেরার সাথে তুলনা করেছেন। দৈনিকটির খবরে বলা হয়েছে, মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামপন্থী সরকার গঠিত হয়েছে। আর এরই মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে এই রাজ্যের গুরুত্বের প্রশ্নে রামচন্দ্রের বনবাসের মেয়াদ সংক্রান্ত হিসাব প্রাসঙ্গিক হয়ে উঠছে। 14 বছর বনবাসে ছিলেন রাম, তারপরে অযোধ্যায় ফিরেছিলেন। পশ্চিমবঙ্গের ঠিক 14 বছর পরে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথির আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষবার কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফরে গিয়েছিলেন 2012 সালের মে মাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের বয়স তখন ছিল বছর 3। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতায় গিয়ে মমতার সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছিলেন।
আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। হিলারির সেই কলকাতা সফরের পর থেকে আর কোনো শীর্ষ মার্কিন কর্তাকে পশ্চিমবঙ্গ সফরে যেতে দেখা যায়নি। গত 14 বছরে বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রথম ও তৃতীয় বিশ্বের প্রায় সব রাষ্ট্রের শীর্ষ নেতাদেরই বারবার ভারত সফরে আসতে দেখা গিয়েছে, কাউকে একবার, কাউকে একাধিকবার। এই সময়ের মধ্যে ভারতে কখনো G20 শীর্ষ সম্মেলন হয়েছে, কখনো ব্রিক্স শীর্ষ বৈঠক হয়েছে, কোনো কর্মসূচি দিল্লিতে হয়েছে, কোনোটি আহমেদাবাদে, কোনোটি মুম্বাইয়ে, এমনকি কোনোটি তামিলনাড়ুর মহাবলীপুরমেও হয়েছে। কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ বাদ থেকে গিয়েছে। তাও ভারতীয় গণমাধ্যমের কাছে বিষয় হলো মার্কো রুবিও কেন হঠাৎ করে কলকাতায় যাচ্ছেন। দর্শক, 2012 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন যখন কলকাতায় পা রেখেছিলেন, তখন তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়েই কলকাতা গিয়েছিলেন। 2012 সালের 4 মে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং 6 মে বাংলাদেশ সফর শেষে কলকাতা যান। সে সময় প্রকাশিত বিবিসি বাংলার খবর থেকে জানা যাচ্ছে, ওই সফরে ঢাকায় এসে প্রেস কনফারেন্সে প্রকাশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গ্রামীণ ব্যাংকের পক্ষে ওকালতিও করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কর্মকাণ্ড যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে সেটা নিশ্চিত করা জরুরি। যার অর্থ হলো হিলারি সেবারের ঢাকা সফরের মূল লক্ষ্য হয়েছিল ডক্টর ইউনূসকে সাহায্য করা, আর তার কলকাতা সফরের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 14 বছর পর 2026 সালের মে মাসে এসে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন আবার কলকাতায় আসার ছক কষছেন, তখন সমীকরণটি সম্পূর্ণ উল্টে গেছে। রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় পা রাখছেন না। তাহলে কি মার্কিনীদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব একেবারেই কমে গেছে? আসল সত্য হলো, ট্রাম্প প্রশাসনের কাছে ট্রানজিশনাল ডিপ্লোমেসি বা ব্যবসায়িক কূটনীতির কারণে ঢাকার সাথে আমেরিকার লেনদেন অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে যখন নতুন সরকার গঠিত হলো, ওয়াশিংটন কালক্ষেপণ না করেই ঢাকার কাছ থেকে তাদের সব কৌশলগত ও বাণিজ্যিক সুবিধা আদায় করে নিয়েছে। গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য ও কৌশলগত চুক্তি ART স্বাক্ষরিত হয়েছে এবং আমেরিকার দীর্ঘদিনের সামরিক আবদার আকসা বা লজিস্টিক সাপোর্ট চুক্তির একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ঢাকা। ফলে কট্টর চীন বিরোধী মার্কো রুবিও এই মুহূর্তে ঢাকাকে আলাদা করে তুষ্ট করার কোনো ডিপ্লোম্যাটিক প্রয়োজন দেখছেন না, বরং তার পুরো মনোযোগ এখন ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে। তাহলে আসামে কি এমন ঘটল যে ট্রাম্পের পরম বন্ধু এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে প্রথা ভেঙে গুয়াহাটিতে ছুটে যেতে হলো? এর পিছনে রয়েছে বৈশ্বিক রাজনীতির অন্যতম মাস্টার স্ট্রোক, যাকে বলা হচ্ছে সিলিকন ডিপ্লোম্যাসি। আসামের জাগি রোডে টাটা গ্রুপের নেতৃত্বে ভারতের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর বা চিপ অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি হচ্ছে। বর্তমান প্রযুক্তির বিশ্বে এই সেমিকন্ডাক্টর চিপ হলো নতুন খনিজ তেল, আর এই খাতে আমেরিকার রয়েছে $1 বিলিয়ন বাণিজ্যিক ও প্রযুক্তিগত বিনিয়োগের প্রস্তাব। কিন্তু এর একটা ভূ রাজনৈতিক দিকও আছে। আসামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। এর এক পাশে চীন সীমান্ত, অন্য পাশে বাংলাদেশ ও মিয়ানমার। হিমন্ত বিশ্ব শর্মা শুধু আসামের মুখ্যমন্ত্রী নন, তিনি উত্তর পূর্ব ভারতের বিজেপির প্রধান চাবিকাঠি। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে চীনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই সেমিকন্ডাক্টর হাবে নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর পূর্ব ভারতের করিডোরগুলোতে মার্কিন নজরদারি বাড়াতে হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন শক্তিশালী আঞ্চলিক নেতার সাথে সরাসরি সংযোগ রাখা কতটা জরুরি। তাহলে প্রশ্ন উঠতে পারে, রুবিও কেন এখন কলকাতায় আসছেন? মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় $20 বিলিয়ন বিনিয়োগের কথা চলছে, তার একটি বড় অংশ এই নতুন পশ্চিমবঙ্গে আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর এই সফরের অন্যতম মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব ঠেকানো। কোয়াডের সদস্য দেশগুলো ঠিক তাই চায়। মার্কো রুবিও মার্কিন রাজনীতিতে একজন চরম চীন বিরোধী হিসেবে পরিচিত। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল লক্ষ্যই হলো এই অঞ্চলে চীনের একচেটিয়া প্রভাব রুখে দেওয়া। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে যে অস্থিরতা কিংবা বঙ্গোপসাগরে চীনের
যে নৌ তৎপরতা তা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গকে সরাসরি স্পর্শ করে। মার্কিন রণতরী বা সামরিক কৌশল যদি এই অঞ্চলে কাজ করতে হয়, তবে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর লজিস্টিক সাপোর্ট এবং পলিটিক্যাল স্থিতিশীলতা আমেরিকার জন্য সবচেয়ে বড় কনসার্ন বা উদ্বেগের কারণ। আমেরিকার লক্ষ্য হলো বাংলাদেশকে এককভাবে প্রভাবিত করার চেয়ে ভারতের সীমান্ত রাজ্যগুলোকে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক বলয়ে বেঁধে ফেললে চীনের উপর চাপ সৃষ্টি করা অনেক বেশি সহজ হবে। কারণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমল থেকে শুরু হওয়া দর কষাকষির পর বর্তমান সরকারের আমলে মার্কিন প্রশাসন এরই মধ্যে বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আকসা চুক্তিটি সই হওয়ার পথেই রয়েছে। এটি সই হলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানগুলো সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম এবং মাতারবাড়ির মতো স্ট্র্যাটেজিক সমুদ্র বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহার করার আইনি অধিকার পেয়ে যাবে। রক্ষণাবেক্ষণ, রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্টের নাম করে মার্কিন যুদ্ধজাহাজগুলো তখন নিয়মিত অবস্থান করবে বঙ্গোপসাগরে। শুধু তাই নয়, এর পাশাপাশি জেসমিয়া চুক্তিটি স্বাক্ষরিত হলে এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ও ঢাকা সরাসরি ক্লাসিফাইড সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারবে, যার ফলে পুরো বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের প্রধান সামুদ্রিক রুটগুলোর উপর মার্কিন সার্ভিলেন্স বা নজরদারি ব্যবস্থা বহুগুণ বেড়ে যাবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ট্রাম্প যে চিঠি দিয়েছিলেন সেখানেও এই সামরিক চুক্তির কথা বলা ছিল। যদিও আকসা এবং জেসমিয়া চুক্তি দুটি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার সেটি না করে দিয়েছিল। উল্টো শেখ হাসিনা বারবার অভিযোগ করেছিলেন আমেরিকা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় এবং তিনি তাতে রাজি না হওয়াতেই নাকি তাকে ক্ষমতা থেকে ছাড়তে হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকার সাথে সম্পর্ককে অলরেডি একটি সুনির্দিষ্ট চুক্তির ফ্রেমে বেঁধে ফেলেছে, কিন্তু চীনকে ঠেকাতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যা করতে চায় সেটি শতভাগ সফল করতে হলে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোকে তাদের ভীষণ দরকার। আর এই সব রাজ্যই এখন ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। ট্রাম্পের বর্তমান পররাষ্ট্র দপ্তর এখন মনোযোগ দিচ্ছে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে, যেখানে একদিকে রয়েছে বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাণিজ্য আর অন্যদিকে রয়েছে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার ভূ রাজনৈতিক ছক। ফলে মার্কো রুবিওর এই সম্ভাব্য কলকাতা সফর এবং আসামে মার্কিন দূতের উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকার এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এই নতুন মেরুকরণে বাংলাদেশ এবং ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর ভবিষ্যৎ সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে তার চেয়ে বড় কথা, ভারত এখন বাংলাদেশ ইস্যুতে মার্কিনীদের কি শর্ত বা রিকোয়েস্ট জুড়ে দেয় সেটি হয়ে উঠবে বাংলাদেশের জন্য ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।